Hello and welcome back to your most favorite channel once again, WBCS Friends. আজকে 11ই জুন 2024 আমরা সহজ বাংলায় বিখ্যাত খবরের কাগজ থেকে একটি এডিটোরিয়াল নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। সো দিস ইজ রয়, ইয়োর ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড। আজকে আমরা বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ পেপার থেকে তোমাদের জন্য একটা অত্যন্ত টাইমলি আর্টিকেল নিয়ে এসেছি এবং আমরা বলতে পারি যে আজকের এই আলোচনার পর এই পার্টিকুলার যে বিষয়বস্তু সেটা নিয়ে তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন হবে, একটা নিউট্রাল ওপিনিয়ন বিল্ডিং হবে এবং অনেক কিছু তোমরা জানবে যেগুলো প্রবলি ইউ ডিড নট নো টিল নাও। তারপরে এইটুকু ইন্ট্রোডাকশনের সাথে আমরা মেন আর্টিকেলে মুভ করি। আর্টিকেলের নামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, জবলেস ইউথ অ্যান্ড এডুকেশন, অর্থাৎ চাকুরিহীন যে আমাদের যুব সমাজ বা যুবকবৃন্দ, যুবক যুবতীবৃন্দ এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। প্রতিবারের মতো এবারেও আমরা এই টোটাল আর্টিকেলটাকে 5টা সিনপসিসে ভাগ করে নিয়ে এসেছি, যার ভিত্তিতে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমরা দেখব ইন্ট্রোডাকশন। এই যে জবলেস ইউথ অর্থাৎ চাকুরিহীন যুব সমাজ, তাহলে আমরা প্রথমে একটু আলোচনা করব যে জবলেসনেস বা আনএমপ্লয়মেন্ট কাকে বলে, তার বিভিন্ন নিটিগ্রিটিস এবং কিছু টেকনিক্যালিটিস আছে, সেগুলো আমরা একটু আলোচনা করব। তারপর আমরা দেখব ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, তার একটি রিপোর্ট এসেছে 2024 সালে, যার ফলে বিভিন্ন নিউজ পেপারের এডিটোরিয়ালে এই বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে যে কেন আজকের আমাদের জবলেস ইউথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা একটু দেখব। মেন আউটকাম এই রিপোর্টের কী আছে। তারপরে আমরা মূলত দেখব ভারতবর্ষের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য প্রবলেম, কেন আজকে আমাদের অ্যাবসলিউট নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল বাড়ছে, তার কারণ কী। নাম্বার 4 আমরা দেখব হোয়াট ক্যান বি ডান, ওয়ে আউট কী আছে, কী ধরনের স্টেপ যদি সরকারিভাবে নেওয়া যায়, ভারত সরকার নেয়, বা সামাজিকভাবে কী পরিবর্তন আনলে আমাদের এই জবলেস ইউথের সংখ্যাকে আমরা কমাতে পারবো, এবং সবশেষে আমরা ম্যাটারটাকে কনক্লুড করবো। সো লেটস মুভ। প্রথমে ইন্ট্রোডাকশানটা আমি তোমাদেরকে একটা গল্প দিয়ে শুরু করব। যে সাদা চোখে আমরা সাধারণত আনএমপ্লয়েড বলতে কী বুঝি, আমরা আনএমপ্লয়েড বলতে ভাবি যেই ব্যক্তি উপযুক্ত বয়সে কোনো চাকরি বাকরি করছে না, বাড়িতে বসে আছে, তাকেই আমরা বেকার বলি। বেকার শব্দটার মধ্যে একটা নেগেটিভ কনোটেশন আছে, যে পড়াশোনা করেছো, এখন তো তোমাকে চাকরি করতেই হবে, তুমি করছো না, বাড়িতে বসে আছো মানে তুমি বেকার। এটাই আমাদের সাদা চোখে ধারণা। কিন্তু সিভিল সার্ভিসের প্রিপারেশন আমাদেরকে দেখাবে যে এই যে ধারণা সেটা কিন্তু ভুল। তার কারণ কি? এর কারণ হিসাবে আমি তোমাদের 3টে প্রশ্ন করব। আচ্ছা, আমাকে তোমরা কেউ বলতে পারবে যে সেই ব্যক্তিকে কি বলা হবে যিনি বেকার, যিনি পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েট হয়েছেন এবং বাড়িতে বসে রয়েছেন উপযুক্ত বয়সে, কিন্তু তিনি চাকরি খুঁজছেন না, তিনি চেষ্টা করছেন না, তিনি আগ্রহী নন এই মুহূর্তে চাকরি করতে যেতে, তাকে কি আমরা লেবার ফোর্সের পার্ট বলবো, বা তাকে কি আমরা আনএমপ্লয়েড বলবো? কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, সেই মেয়েটিকে বা মহিলাকে আমরা কি বলবো যিনি কাল পর্যন্ত চাকরি খুঁজছিলেন ধন্যে হয়ে, কিন্তু আজকে শারীরিক অসুস্থতার কারণে হোক বা প্রেগনেন্সির কারণে হোক তিনি আর চাকরি খুঁজছেন না, তিনি এই মুহূর্তে কর্মযোগ্য নন, তাকে আমরা তাহলে কি বলবো? আনএমপ্লয়েড, বেকার। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি তোমাদেরকে করা যায় যে কতটা সময়ে কেউ কাজ করলে, একদিনে হোক বা গত সপ্তাহে হোক বা সম্পূর্ণ বছরে হোক, কতটা সময় কাজ করলে একটা মানুষকে এমপ্লয়েড বলা যেতে পারে? সরকারি খতিয়ান কি বলে সেটা আমাদের তাহলে জানতে হবে। সো ওয়েলকাম টু দ্য ডিসকাশন অন আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, আমরা প্রথমেই যেটা ব্যাখ্যা দেব সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, এই ব্যাপারটি অত্যন্ত টেকনিক্যাল। আমরা স্বাভাবিকভাবে যেটাকে ভাবি আর সরকারিভাবে এবং অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে যেভাবে জিনিসটাকে দেখা হয় তার মধ্যে কিন্তু অনেকখানি পার্থক্য আছে। প্রথম যেটা আমরা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস। অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যক্রম, যে ধরনের কাজ করা হয়, সেই অ্যাক্টিভিটি স্ট্যাটাসের ভিত্তিতে কিন্তু মানুষকে 3 ভাগে ভাগ করা যায়। অ্যাক্টিভিটি স্ট্যাটাস কী কী? দেখো, ধীরে ধীরে আমরা ওই আমাদের যে ট্র্যাডিশনাল চিন্তাভাবনা, যে শিক্ষা গ্রহণের পরেই আমরা যদি কোনো কাজ না করি আমরা সকলেই বোধহয় বেকার, এখান থেকে কিভাবে আমরা একটা টেকনিক্যাল দিকে টার্ন নেব। আমরা প্রথমে দেখব অ্যাক্টিভিটি স্ট্যাটাস। অ্যাক্টিভিটি স্ট্যাটাসে প্রথম যে ধরনের পপুলেশনের কথা বলা হয় সার্ভের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ার্কিং পপুলেশন, যারা কাজ করছেন কোনো কোম্পানিতে, তারা পেরোলে আছেন এবং মাস কাবারি তার একটা মাইনে আছে, তিনি একজন অর্গানাইজড সেক্টরের একজন এমপ্লয়ি, ওয়ার্কিং হলেন তারা, তার অ্যাক্টিভিটি স্ট্যাটাসটা কি? ওয়ার্কিং তিনি। দ্বিতীয়ত একটা হচ্ছে নট ওয়ার্কিং, এখান থেকে আমাদের আনএমপ্লয়মেন্ট শুরু হচ্ছে। নট ওয়ার্কিং
বাট দ্য পার্সন ইজ অ্যাভেলেবল। অর্থাৎ কি, সেই ব্যক্তি যিনি এই মুহূর্তে কাজ করছেন না কোথাও, বাট হি ইজ অ্যাভেলেবল, হি অর শি ইজ অ্যাভেলেবল। মানে কি, তিনি ইন্টারভিউ দিচ্ছেন, তিনি কোচিং নিচ্ছেন, নিজের দক্ষতা বৃদ্ধি করছেন, তিনি চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত পাননি। এটা হচ্ছে তার অ্যাক্টিভিটি স্ট্যাটাস। অ্যান্ড দের ইজ আ থার্ড কাইন্ড উইচ ইজ অ্যাগেন নট ওয়ার্কিং। এই ব্যক্তিও কাজ করছেন না, অ্যান্ড হি ইজ নট অ্যাভেলেবল অলসো। বোঝা গেল? তাহলে এই যে লেবার ফোর্স, অর্থাৎ আমাদের এই মুহূর্তে সমাজের মধ্যে যতগুলি মানুষ লেবার ফোর্স অর্থাৎ শ্রমদান করতে প্রস্তুত, তার মধ্যে কিন্তু এই তৃতীয় ক্যাটেগরিকে আমরা ধরব না। আশা করি আমার প্রথম প্রশ্নের উত্তরটা পাওয়া গেল। প্রথম প্রশ্নে আমি বলেছিলাম সেই ব্যক্তিকে কি বলা হবে যিনি শিক্ষা গ্রহণ সম্পূর্ণ করেছেন, সমস্ত কিছু কোর্স করেছেন, বাট হি ইজ নট অ্যাভেলেবল, তিনি কাজ খুঁজছেন না এই মুহূর্তে, তিনি বাড়িতে বসে রয়েছেন। তাকে কিন্তু টোটাল লেবার ফোর্সের মধ্যে আমরা ধরব না। কিংবা সেই ব্যক্তি যিনি আজকে শারীরিক অসুস্থতার কারণে, বা সেই মহিলা যিনি আজকে প্রেগনেন্সির কারণে কর্মক্ষম নন, তাকে কিন্তু টোটাল লেবার ফোর্সের মধ্যে আমরা ধরবো না। আশা করি বোঝা গেল। নাম্বার 2, দের ইজ সামথিং কল্ড টাইম স্ট্যাটাস। একটা পার্টিকুলার সার্ভে হয় আমাদের ভারত সরকারের তরফ থেকে, সেটার নাম হচ্ছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। লেবার ফোর্স মানে বোঝাই যাচ্ছে যে পরিমাণ মানুষ শ্রমদান করতে প্রস্তুত, সাধারণত 15 থেকে 59 বছর পর্যন্ত মানুষকে ধরে নেওয়া হয় কর্মক্ষম। সেই বয়সের মধ্যে সেই সমস্ত মানুষ যারা কাজ খুঁজছেন এবং নিজে অ্যাভেলেবল আছেন, সেই ধরনের মানুষকে লেবার ফোর্সের অংশ বলে ভাবা হয়। আর পিরিয়ডিক্যালি যেহেতু মানে ফ্রম টাইম টু টাইম এই সার্ভেটা হয়ে থাকে, তাই তার নাম হচ্ছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। এই ক্ষেত্রে একটা মানুষের ওয়ার্কিং স্ট্যাটাসকে টাইম ইন্টারভালের বেসিসেও ভাগ করা হয়। যেমন ডেইলি স্ট্যাটাস, কোনো ব্যক্তি যদি কোনো একদিন 4 ঘন্টা বা তার বেশি কাজ করেন, তাকে কিন্তু এমপ্লয়েড হিসাবে ধরা হয়। আশা করি বোঝাতে পারলাম। ধরা যাক মিস্টার এক্স, তিনি যদি গতকালকে কোথাও একটা 4 ঘন্টা বা তার সামান্য বেশি কোথাও কাজ করেছেন, সেটা আনঅর্গানাইজড সেক্টরও হতে পারে, কোনো ফ্যাক্টরিতে হয়তো তিনি সামান্য কিছু কাজ করে সামান্য টাকা পেয়েছেন, কোনো দোকানে হয়তো কাজ করে সামান্য কিছু টাকা পেয়েছেন, গেইনফুল এমপ্লয়মেন্ট তিনি করেছেন। তিনি কিন্তু জানেন না যে আজকে আবার কী করবেন, আগামীকাল কী করবেন, তারপর দিন কী করবেন। শুধুমাত্র গতকাল তিনি কোনো একটি জায়গায় 4 ঘন্টা বা তার বেশি কাজ করলেও তাকে কিন্তু ওই ডেইলি স্ট্যাটাসে তার কিন্তু এমপ্লয়েড বলে ধরা হবে। বোঝা গেল? শুধুমাত্র একদিনের ভিত্তিতে। ঠিক তেমনি আরেকটা আছে কারেন্ট উইকলি স্ট্যাটাস। এটা যেমন ডেইলি ছিল, এটা হচ্ছে উইকলি। উইক মানে সপ্তাহ। অর্থাৎ কোনো একটি ব্যক্তির, ওই মিস্টার এক্সের গত সপ্তাহের স্ট্যাটাসটা দেখা হবে। তিনি গত সপ্তাহের মধ্যে কতগুলি দিন অন্তত ন্যূনতম পক্ষে 1 ঘন্টা করে কাজ করেছেন। যদি দেখা যায় হ্যাঁ তিনি করেছেন, তাহলে কিন্তু গত সপ্তাহের ভিত্তিতে তাকে কিন্তু আনএমপ্লয়েড আর বলা যাবে না। ঠিক তেমনি আরেকটি স্ট্যাটাস হয়, সেটাকে বলা হয় হচ্ছে ইউজুয়াল স্ট্যাটাস। এটা বাৎসরিক ভিত্তিতে কোনো একটি মানুষকে এমপ্লয়েড না আনএমপ্লয়েড কী তকমা দেওয়া যায় সেটা বিচার করে দেখে। এটা গেল পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের 3টি পদ্ধতি, যারা টাইমের ভিত্তিতে, কেউ ডেইলি, কেউ উইকলি বা কেউ ইউজুয়াল স্ট্যাটাস অর্থাৎ 365 দিনের ভিত্তিতে মানুষের এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বা আনএমপ্লয়মেন্ট স্ট্যাটাস ধার্য করে। তাহলে বোঝা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট ম্যাটারটা কিন্তু অত্যন্ত টেকনিক্যাল, কারণ তাকে যখনই মাপতে হবে অর্থনীতির আধারে, তখন কিন্তু সরকারকে কোনো একটা স্ট্যান্ডার্ড ধার্য করতে হবে। আমাদের সাদা চোখে যে আমাদের ধারণা যে কোনো ব্যক্তি শিক্ষা সম্পন্ন করেছেন মানেই এবার তাকে চাকরি করতে হবে, তিনি চাকরি করলেন না মানেই তিনি বেকার, ব্যাপারটা কিন্তু এতটা সাদা কালো নয়। দেয়ার আর শেডস অফ গ্রে। এবার একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে এত জটিলতার কী দরকার আছে যে অ্যাক্টিভিটি স্ট্যাটাসে ভাগ করা, টাইম স্ট্যাটাসে ভাগ করা। তার কারণ, এটার দরকার এই কারণেই আছে, যখন আমরা আনএমপ্লয়মেন্ট রেট ক্যালকুলেট করব, তখন আমরা দেখব তার ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ আনএমপ্লয়েড ইউথ, যতজন যুবক আছেন যারা আনএমপ্লয়েড, ডিভাইডেড বাই টোটাল লেবার ফোর্স অ্যাভেলেবল ইনটু 100। এটা করার পরে যে পার্সেন্টেজটা পাওয়া যায় সেটাকেই বলা হয় আনএমপ্লয়মেন্ট রেট, যেটা আজকে ভারতবর্ষে অনেক বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই টোটাল লেবার ফোর্সটা ক্যালকুলেট করার সময় কিন্তু সেই সমস্ত মানুষকে বাদ দিতে হবে যারা কাজ করছেন না এবং কাজ খুঁজছেনও না, দে আর নট অ্যাভেলেবেল, ইন্টারভিউ দিচ্ছেন না, চাকরি খুঁজছেন না,
তাদেরকে বাদ দিতে হবে। সেই সমস্ত মানুষকে বাদ দিতে হবে যারা শারীরিক অসুস্থতার কারণেও কাজ খুঁজছেন না বা কাজ পাচ্ছেন, কাজ কর্মক্ষম নন। আশা করি বোঝানো যাচ্ছে, তারা কিন্তু লেবার ফোর্সের অংশ হবেন না। লেবার ফোর্সের অংশ কারা হবেন? যারা অলরেডি ওয়ার্কিং অর্থাৎ এরা, এবং যারা নট ওয়ার্কিং বাট অ্যাভেলেবল ফর দি জব মার্কেট। এই দু ধরনের মানুষকে অ্যাড করেই আমরা কিন্তু টোটাল লেবার ফোর্সটা পাবো। তার ভিত্তিতে আমরা দেখব যে কতজন আনএমপ্লয়েড ইউথ আছেন, এখনও পর্যন্ত চাকরি পাননি, তবেই কিন্তু আমরা আনএমপ্লয়মেন্ট রেটটা পাবো। এরপরে আমি একটা যেটা তোমাদের সাথে আলোচনা করতে চাই, সেটা অত্যন্ত একটা জরুরি জিনিস, সেটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। সেটা হচ্ছে কত রকমের আনএমপ্লয়মেন্ট হয়। এটা একটু তোমরা মনে রেখে দেবে, এটা তোমাদের মনে রাখাটা খুব জরুরি। কারণ যখনই এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের ম্যাটার নিয়ে আলোচনা হবে, তখন কিন্তু এই নামগুলো তোমাদের অবশ্যই বলতে হবে। যেমন 1 নম্বর, সিজনাল আনএমপ্লয়মেন্ট। এইগুলো আর কখনো ভুলবে না, এগুলো মনে রাখবে। সিজনাল, সিজন মানে হচ্ছে যে ঋতুগত যদি ব্যাপার হয়। এটার মানেটা কি আমি তোমাদের এক্সপ্লেন করছি। যেমন কৃষিক্ষেত্রে যারা কাজ করেন, ঠিক আছে, তারা সিজনালি আনএমপ্লয়েড হয়ে যান। আমরা মাঝে মাঝে শুনি যে এখন শহরে কাজের লোক পাওয়া যাচ্ছে না, কারণ এখন ধান কাটার সময়, তারা সকলে গ্রামে ফিরে গেছে। এবার আমি শুনে থাকি তো, এর কারণটা কি? কারণ তারা এখন এমপ্লয়মেন্টটা তাদের আছে বলেই তারা গ্রামে ফিরে গেছেন, ধান কাটবেন, ঝাড়াই বাছাই করবেন, সেগুলো বিক্রি করবেন। কিন্তু যেইমাত্র ধানের সিজনটা শেষ হয়ে যাবে, তাদের ওই পার্টিকুলার কাজটাও চলে যাবে। তাহলে এই ধরনের যে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েশন, সেটাকে বলা হয় হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। আরেক রকমের আনএমপ্লয়মেন্ট হয়, সেটাকে বলা হয় হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। ফ্রিকশনাল মানে ঘর্ষণমূলক। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে আমাদের মতন যারা সিভিল সার্ভিসের প্রিপারেশান নিচ্ছেন বলে গ্র্যাজুয়েট হওয়ার পরেও কোনো পার্টিকুলার চাকরিতে সামান্য কয়েক মাস থাকার পরে সেটা ছেড়ে দিয়ে চলে এসেছেন নতুন কাজের খোঁজ করতে, তাদেরকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের শিকার তারা। এই আমরা যারাই সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশান নিচ্ছি বা তোমরা যারাই নিচ্ছ, তারা কিন্তু ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের শিকার, মনে রাখবে। ওকে, আচ্ছা, তৃতীয় এক ধরনের আনএমপ্লয়মেন্টের কথা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, মানে চক্রাকার। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বিজনেস সাইকেলের সঙ্গে মানুষের যখন এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট প্রবর্তিত হয়, তখন তাকে বলা হয় সাইক্লিক্যাল। যেমন রিসিশন, ইকোনমিতে রিসিশন আসে, আমরা জানি। রিসিশনের এই প্রচুর লোকের কাজ চলে যায়, চাকরি ছাঁটাই হয়ে যায়। আবার যখন পরবর্তীতে ইকোনমি ঘুরে একটা ভালো পজিশনে চলে আসে, আবার বহু লোক চাকরি পায়। তাহলে সেই ধরনের বিজনেস বা ইকোনমিক সাইকেলের সাথে যখন মানুষের চাকরি চলে যায় বা আবার নতুন চাকরি পান, তাকে বলা হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। চতুর্থ একটা যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা একটুখানি ডেঞ্জারাস। তার কারণ হচ্ছে এটা যে সেই ধরনের আনএমপ্লয়মেন্ট যেখানে কাজ এবং দক্ষতার একটা অমিল সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এটা একটু ডেঞ্জারাস হয়ে যায় মানুষজনের পক্ষে, সমাজের পক্ষে। তার কারণ কি, যেমন একটা এক্সাম্পল দিই, যখন 1990-এর দশকে কম্পিউটার এসেছিল, সেই সময় যদি তোমরা কথা বলে দেখবে, আমাদের বাবা কাকা বা সেই বয়সী যারা ছিলেন, তারা অনেকে সেই রকম দক্ষতা তাদের না থাকার ফলে তারা অনেকেই কিন্তু কাজ হারিয়েছিলেন, যেটা কিনা আগামী শতকে আবার আমরা দেখতে চলেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আবার খুব বেশি পরিমাণে সমস্ত সেক্টরে ব্যবহার হতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা শুনেছি, অনেকেই আমাদের মধ্যে যারা সেই পার্টিকুলার সেক্টরের সঙ্গে দক্ষতা নিজেদের বৃদ্ধি করতে পারবো না এবং ওই কাজগুলো শিখতে পারবো না, আবার কিন্তু সামনের যুগে একটা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হতে চলেছে। আরেক রকমের আনএমপ্লয়মেন্ট হয়, যেটাকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট মানে কি, যেটা একটুখানি মানে লুকিয়ে থাকা। ডিসগাইজড মানে কি, অন্যরকম রূপ ধরা। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আমাদের কৃষিক্ষেত্রে দেখা যায়। তার কারণ কি, এবং অন্যান্য অসাংগঠনিক যে ক্ষেত্রগুলো আছে সেক্ষেত্রে দেখা যায়। তার কারণ কি, দেখা যাচ্ছে কোনো একটি মানুষের হয়তো এতখানি কৃষি জমি আছে, লেটসে, ঠিক আছে, 1 হেক্টর কৃষি জমি, কিন্তু সেখানে তিনি তার সম্পূর্ণ এক্সটেন্ডেড পরিবার নিয়ে শুধুমাত্র ওই কৃষি জমিতেই কাজ করেন, এবং তার এক্সটেন্ডেড পরিবারে হয়তো দেখা যাচ্ছে 20 জন মানুষ আছে, ঠিক আছে। তার কিছু মানুষ সকালে কাজ করছেন, কিছু মানুষ দুপুরে, কিছু মানুষ রাতে কাজ করে ওই সামান্য জমিটুকুরই দেখাশোনা করছেন সমগ্র পরিবার মিলে।
এটাকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। তার কারণ ওই জমিতে 20 জন কাজ করুক বা 25 জন বা 30 জন, ওই জমির আউটপুট তো সেম। কিন্তু যদি ওই 20 জন মানুষ 20টি আলাদা আলাদা জায়গায় ইন্ডাস্ট্রিতে কাজ করতেন, তাদের কিন্তু ইনকাম, পারিবারিক ইনকাম অনেক অনেক বেশি হতো। এই জন্য এটাকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। মানে তারা এমপ্লয়মেন্ট, তারা মনে করছে না আমরা কাজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু আনএমপ্লয়েড। কারণ তাদের যে পরিশ্রম বা তাদের যে আউটপুট, তাদের যে ইনপুট জমিতে, সেটা কিন্তু তাদের আউটপুট বাড়তে সাহায্য করছে না। আশা করি বোঝা গেল। সো নাও দ্যাট ইজ ইন্ট্রোডাকশন এনাফ। আমরা এবারে যে আনএমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 সালে বেরিয়েছে, সেই রিপোর্টের দিকে আমরা একটু যাই। এই রিপোর্টটা প্রকাশ করেছেন আমাদের যিনি চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন, তার নাম হচ্ছে ভি অনন্থা নাগেশ্বরন। অনন্থা নাগেশ্বরন তিনি আমাদের চিফ ইকোনমিক অ্যাডভাইজার। তিনি এই রিপোর্টটা প্রকাশ করেছিলেন এবং এটা প্রকাশ করার সময় তিনি একটা অত্যন্ত ইন্টারেস্টিং কথা বলেছেন যে এই যে আনএমপ্লয়মেন্ট আজকের দিনে বেড়ে যাচ্ছে, ইট ইজ নট অনলি দি রেসপন্সিবিলিটি অফ দি গভর্নমেন্ট টু প্রোভাইড দ্য জবস। শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে এই গ্যাপ পূরণ করা যাবে না। তিনি প্রাইভেট সেক্টরকেও এগিয়ে এসে চাকরির বাজার মজবুত করার জন্য আহ্বান জানিয়েছেন। তো এই লেকচারটা অ্যাভেলেবেল আছে ইউটিউবে, তোমরা শুনতে পারো। সামান্য একটু লেকচার যেখানে তিনি পার্টিকুলার কথাটা বলছেন, এবং মোহাম্মদ বিন তুগলকের গল্পও তিনি বলেছেন সেখানে, তোমরা শুনে দেখতে পারো। এই রিপোর্টের সবথেকে একটা কনসার্নিং জায়গা হচ্ছে আজকে উঠে এসেছে যেটা, সেটা হচ্ছে 83% অফ আওয়ার ইউথ ইজ আনএমপ্লয়েড। এই ইউথ বলতে এই রিপোর্টে যেটাকে বলা হয় সেটা হচ্ছে 15 থেকে 59 বছর। এই বয়সের মানুষকে কর্মক্ষম এবং লেবার ফোর্সের উপযোগী বলে ধরে নেওয়া হয়। তাহলে হোপিং 83% আমাদের এখন এই মুহূর্তে আনএমপ্লয়েড ইউথ। এবং আরও যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে 2000 সালে দেখা গেছিল যে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি পাশ করেছেন এমন মানুষ আনএমপ্লয়েড, তার পার্সেন্টেজ ছিল 35% 2000 সালে। সেটা এই রিপোর্ট যখন প্রকাশ হচ্ছে তখন দেখা গেছে যে 2022 সালে সেটা অলমোস্ট ডাবল হয়ে 65%-এর কাছে চলে এসেছে। এরা কেউই কিন্তু অশিক্ষিত নন, তারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি পাশ করা। এবং শুধু তাই নয়, এটাও দেখা গেছে যে 2023 সাল নাগাদ আমাদের অলমোস্ট 1/3 অর্থাৎ 33.33% গ্র্যাজুয়েট করা মানুষ বেকার হয়ে রয়েছেন। তাহলে একটা অত্যন্ত আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, তাহলে কি আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? আমাদের ট্র্যাডিশনাল ধারণা কী ছিল? বেকার একমাত্র তারাই থাকেন যারা অশিক্ষিত, তাদের কোনো রকম দক্ষতা নেই তারা। কিন্তু তো অদ্ভুতভাবে আমাদের রিপোর্ট অন্য কথা বলছে, যে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পাশ করা, গ্র্যাজুয়েট করা মানুষজনও আমাদের বেকার যে জনসংখ্যা তার পার্ট। এবং আরও বেশি যে যন্ত্রণাদায়ক সেটা হচ্ছে ভারতবর্ষ আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা সুবিধা ভারতবর্ষ পেতে পারে। আশা করি এই কথাটা তোমরা সকলে শুনেছো, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে হচ্ছে আমাদের ভারতবর্ষের সমগ্র পপুলেশনের 50%-এর বেশি মানুষ 25 বছর বা তার কম বয়স্ক। ব্যাপারটা একটু ভেবে দেখো, প্লিজ স্টপ অ্যান্ড থিঙ্ক। আমাদের টোটাল পপুলেশনের 50%-এর বেশি মানুষ 25 বছর বা তার কম বয়স্ক। অর্থাৎ এদের সকলকে, যদি এরা সকলেই লেবার ফোর্সে তার মানে পার্টিসিপেট করবেন বলেই ধরে নেওয়া যায়। এই যে মানুষজন যারা 25 বছরের পদার্পণ করছেন, যদি এই মানুষজনদের জন্য সঠিকভাবে এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি করা যায় এবং তাদেরকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই বাজারে অ্যাবজর্ব করা যায়, তাহলে ভারতবর্ষের জিডিপি কোন জায়গাতে পৌঁছতে পারে বলে তোমাদের মনে হয়? সো দিস অপরচুনিটি ইজ কল্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এখানে আমি একটা ছোট্ট তোমাদের উদাহরণ দেব, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যখন আমরা পড়বো তখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে মানুষের যে সাপ্লাই, ধরো কোনো একটা সময় 80 বা 90-এর দশকে এতগুলি মানুষ জন্মগ্রহণ করেছিলেন, তারা তাহলে 90-এর দশকে যারা জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনেই তাদের তাহলে বয়স এখন 30-35-এর কাছাকাছি। অর্থাৎ আজকে তারা ইউথ পপুলেশনের অংশ এবং তারা লেবার ফোর্সে পার্টিসিপেট করছেন, যারা এই সময় জন্মেছিলেন আজ থেকে 30 বছর আগে। এবং এরাই আগামী আরও ধরো 50 বা 60 বছর পরে এরা হয়ে যাবেন ওল্ড এজ পপুলেশন। এবং একটা মানুষের অ্যাভারেজ জীবনকাল যদি ধরা হয় 80 বছর, তাহলে সেই সময় তাদের মৃত্যু হবে। এবার তোমরা একটা কথা আমাদের ভেবেচিন্তে বলো যে এই যে মানুষ যে রেটে জন্মগ্রহণ করেছিলেন 80-র দশকে, এই যে বার্থ রেট, এই বার্থ রেট কি আমাদের সমাজে সবসময় সমান? অর্থাৎ আমি সহজ বাংলায় জিজ্ঞাসা করতে চাই, 1990-এর দশকে যে সংখ্যক মানুষ জন্মগ্রহণ করেছিলেন, আজকে
একবিংশ শতকে কি সেই সংখ্যক মানুষই জন্মগ্রহণ করছেন? আজ থেকে 20 বছর পরে যারা মানুষ জন্মগ্রহণ করবেন তাদের সংখ্যাও কি একই হবে? বা অন্যভাবে যদি বলি, আজকে আমাদের সমাজে বয়স্ক মানুষের যা সংখ্যা, আজ থেকে 30 বছর পরে আমাদের বয়স্ক মানুষের সংখ্যা কি একই রকম থাকবে? অর্থাৎ এই যে মানুষের যাত্রাপথ সমাজে, এটার সংখ্যাটা কি, অ্যাবসলিউট সংখ্যাটা কি সমান? না, এটা সমান এই কারণেই নয়, কারণ মানুষের বার্থ রেট এবং বয়সকালে মানুষের ডেথ রেট এগুলো কিন্তু পরিবর্তনশীল। যেমন একটা উদাহরণ আমি তোমাদের দিই, যে ডেথ রেট কেন পরিবর্তনশীল? যখন মেডিকেল রেভলিউশন হবে বা সামাজিক সুরক্ষা যখন বাড়বে, ভালো ভালো হসপিটাল, নার্সিংহোম, হ্যাঁ, জেরিয়াট্রিক্স কেয়ার যখন আমরা আরও ভালোভাবে আবিষ্কার করতে পারবো, তখন মানুষের ডেথ রেট কমে যাবে। আজকে মানুষের অ্যাভারেজ জীবনকাল যদি 75 হয়, দেখা যাবে কিছু বছর পর সেটা 80-তে চলে যাবে বা আরও 82-তে চলে যাবে। তার কারণ কি? কারণ মেডিকেল রেভলিউশন। ফলত দেখা যাচ্ছে ডেথ রেট কমছে, আর যেই মাত্র ডেথ রেট কমবে, আমাদের কোন ধরনের পপুলেশন বাড়বে? বয়স্ক পপুলেশন বাড়বে। ঠিক তেমনই যদি বার্থ রেটে আমরা বিভিন্নভাবে কন্ট্রোল আনতে পারি, কিংবা ধরো সামাজিক খরচাপাতি বেড়ে যাওয়ার জন্য আজকে আমাদের সন্তানাদি প্রতিটা পরিবারে দেখা যায় একটা কি দুটো, ফলত কি বার্থ রেট কমে গেছে। তার বিভিন্ন কারণ হতে পারে, জন্ম নিয়ন্ত্রণ পলিসি হতে পারে সরকারের, কিংবা সামাজিক খরচ, এক্সপেন্ডিচার যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে পরিবারের সন্তানাদি বেশি হয় না। কিন্তু আজ থেকে যদি 30-40 বছর আগে দেখা যেত, তখন প্রতি পরিবারে হয়তো 6 থেকে 7টি ছেলে মেয়ে বা তার বেশি, তখন এক ধরনের নর্মাল ছিল। ফলত আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আজকের দিনে যে সংখ্যক পপুলেশন আমাদের লেবার ফোর্সে পার্টিসিপেট করছে, হতে পারে আজ থেকে 30 বছর পর এতজনকে আমরা আর পাবো না। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম এই গল্পের মাধ্যমে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ান টাইম অপরচুনিটি। কোনো দেশ যদি ভাবে যে আমরা বারবার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাবো, নো, ইট ইজ নট পসিবল। আজকে ভারতবর্ষের কাছে সুবর্ণতম সুযোগ যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দোরগোড়ায় ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে, এবং সেই কারণেই আজকের এই আনএমপ্লয়মেন্ট রিপোর্ট এবং জব ক্রিয়েশন এবং জবলেসনেস, শিক্ষিত বেকার, এই সমস্যাগুলো আজকে এত বড় হয়ে দেখা দিচ্ছে। আমাদের রিপোর্ট আমাদেরকে বলছে যে আপাতত তো 50% জনসংখ্যা 25 বছর বা তার কম বয়স্ক, এবং আগামী দশকে অর্থাৎ 10 বছরে আরও 7 থেকে 8 মিলিয়ন পপুলেশন আমাদের লেবার ফোর্সে পার্টিসিপেট করতে চলেছে। জাস্ট ইম্যাজিন হাউ মাচ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উই আর গোয়িং টু গেট। আর যদি একবার আমরা এই জিনিসটাকে মিস করে দিই, এদেরকে যদি সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের দেশের ভবিষ্যতের পক্ষে খুব খারাপ। সো নেক্সট উইল গো টু হোয়াট ইজ দ্য প্রবলেম ফর ইন্ডিয়া। এখানে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে চাকরির বাজারে যে মন্দা, সেটা কিন্তু এই রিপোর্ট দেখিয়েছে, আইএলওর এই যে রিপোর্ট সেটা দেখিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে এটা ভাবাটা ভুল। আজকে এটা একটা বিশ্বজগতেই চাকরির ক্ষেত্রে মন্দা। আইএলওর রিপোর্ট আরও দেখিয়েছে যে 2023 সালে জব বা চাকরি তার ইনক্রিজ হয়েছে শুধুমাত্র 1% হারে। অর্থাৎ 100টা জব থাকলে 23 সালে 101টা মাত্র হয়েছে, এবং 2024 সালে চাকরি বৃদ্ধির হার মাত্র 1.1%। এবং এই প্রবলেম শুধু আজকে ইন্ডিয়া নয়, এটা জাপান, গ্রিস, সুইডেন, ইটালি, ফ্রান্স, চায়না, সর্বত্রই আজকে এই প্রবলেম। ঠিক আছে। আর আমরা একটা যেটা দেখব সেটা হচ্ছে যে পার্টিকুলারলি ইন্ডিয়ার ক্ষেত্রে এই প্রবলেম কেন আজকে, যে জবলেস যে আমরা ইউথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে কেন, সেটা আমরা দেখব যে আমাদের নিউজ পেপার আর্টিকেল কী বলছে। প্রথম যেটা বলছে এই আর্টিকেল, যে দেয়ার ইজ আ সাপ্লাই অফ স্কিল্ড জব। এই জায়গাটা তোমরা মন দিয়ে শুনবে। আমাদের একটা ধারণা থাকে যে চাকরি নেই। আমাদের নিউজ পেপার আর্টিকেল বলছে নো, দেয়ার ইজ আ সাপ্লাই বাট দ্যাট ইজ অনলি ফর দ্য স্কিল্ড জব। অর্থাৎ দক্ষতামূলক যে চাকরি, সেই চাকরি কিন্তু আছে, কিন্তু সেই পরিমাণ দক্ষতা, যোগ্যতা এবং ক্ষমতা সম্পন্ন চাকরি প্রার্থী বাড়েনি। আশা করি বোঝানো গেল। অর্থাৎ আমরা যে বলছি আজকে আনএমপ্লয়মেন্ট রেট এত, কিন্তু এই আর্টিকেলে বলা হচ্ছে যে আনএমপ্লয়েড ইউথ হয়ে একমাত্র তারাই বসে রয়েছে যারা সঠিক দক্ষতা, যোগ্যতা এবং ক্ষমতা নেই। তারাই এই আনএমপ্লয়মেন্ট ইউথের সংখ্যাটাকে বাড়াচ্ছে।
ডিমান্ড ফর স্কিলড জব ইজ ভেরি লো। যে জবের মধ্যে স্কিল দরকার হয়, দক্ষতা দরকার হয়, সেরকম চাকরি আছে কিন্তু তার কোনো ডিমান্ড নাই। কী করে থাকবে? কারণ মানুষরা তো সেরকমভাবে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেননি। লেট আস টেক অ্যান এক্সাম্পল। সিভিল সার্ভেন্ট, তোমাদের মধ্যে কেউ একজন যদি খুব ভালো করে পড়াশুনো করো, তোমরা ডেফিনেটলি একটা সিভিল সার্ভিসের জব পাবে। কিন্তু সিভিল সার্ভিসের চাকরি কি সবার জন্য? না, আমরা জানি এর মধ্যে সাকসেস রেট ভীষণ কম। আজকে ইউপিএসসি লেভেলে যদি দেখা যায় 20-21খানা চাকরি আছে সেখানে, শুধুমাত্র একটা পরীক্ষা দিয়ে পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে যদি দেখা যায় যে WBCS একটা মাত্র পরীক্ষা দিয়ে 15-16খানা চাকরি পাওয়া যায়। এছাড়াও আরও বিভিন্ন পরীক্ষা রয়েছে বিভিন্ন লেভেলের, কিন্তু সেগুলো হচ্ছে স্কিলড জব। তোমাকে একটা পার্টিকুলার স্কিল ডেভেলপ করতে হবে। কিংবা ধরো ইন্ডাস্ট্রি তো আজকে সারা বিশ্বে বন্ধ হয়ে যায়নি, ইন্ডাস্ট্রি তো চলছে। কিন্তু কেন তাহলে আজকে চাকরি প্রার্থীর সংখ্যা এত বেড়ে রয়েছে যারা চাকরি পাচ্ছে না? এই নিউজ আমাদেরকে বলছে দে আর আনস্কিলড চাকরি প্রার্থী। তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারেননি। তারা হয়তো সার্টিফিকেট হাসিল করেছেন, তারা হয়তো ITI থেকে কোনো একটা ট্রেডে পাস করেছেন, অটোমোবাইল ট্রেড হোক, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, সব রকম করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, কিংবা ডিপ্লোমা কোর্স করেছেন, কিংবা হয়তো ইঞ্জিনিয়ারিং করেছেন, কিন্তু তাদের ডোমেন নলেজ নেই। ডোমেন নলেজ মানে হচ্ছে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করলাম সেখানকার নলেজ, এটা দেখা যাচ্ছে মানুষের মধ্যে খুব কম। এখানে আমাদের আর্টিকেল বলছে তার কারণ কি, আজকে কেন এরকম হয়ে গেল? তার কারণ হচ্ছে সঠিক মাত্রায় শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধির জন্য যে প্রশিক্ষণ, তা আজও আমরা সকল ছেলেমেয়ের জন্য সহজলভ্য করে তুলতে পারিনি। যারা সেটা পায়, যে সামান্য মুষ্টিমেয় জনসংখ্যা সঠিক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, সঠিক মাত্রায় শিক্ষক, কোচিং এবং ধনী পরিবারে যাদের জন্ম হয়েছে, তারা হয়তো আনএমপ্লয়েড থাকে না, তারা আজকে নয়তো কালকে ঠিক চাকরি পেয়ে যায়। কিন্তু যারা পায় না, তারা হচ্ছে এই ধরনের মানুষ যারা মিনিংফুলি এডুকেটেড হতে পারেননি, শুধুমাত্র ডিপ্লোমা, সার্টিফিকেট, ডিগ্রি এগুলো হাসিল করেছেন, কিন্তু তাদের কিন্তু দক্ষতা নেই। আরও কষ্টের জায়গা যেটা আমাদের দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই বিষয়ে তারা নিজেরা এবং তাদের পরিবারগণ অবগত নয়। তারা ভাবছেন যে এদের তো চাকরি পেয়ে যাওয়া উচিত, কারণ আমরা এত টাকা দিয়ে তাদেরকে পড়িয়েছি, আমাদের ছেলেমেয়েরা, তারা আজকে চাকরি কেন পাবে না? বোঝা গেল? কাজেই দেখো এখানে বলছে দিস হাই আনএমপ্লয়মেন্ট, আজকে যে চাকরি নেই হাহাকার, দ্যাট ইজ আ প্রবলেম ফর সেমি স্কিলড অ্যান্ড আনস্কিলড ইউথ, যাদের কোনো দক্ষতা নেই, যাদের ট্যালেন্ট নেই। ওকে, এবং আরও একটা জিনিস যেটা এখানে দেখানো যাচ্ছে, সেটা হচ্ছে মেনি স্টুডেন্টস উইথ হাই গ্রেডস আর নট ট্যালেন্টেড। দেখা যাচ্ছে যে প্রচুর মার্কস নিয়ে চলে এসেছে, কিন্তু দ্যাট ডাজ নট মিন দে আর ট্যালেন্টেড। কাজে একটা জায়গা এখানে আমাদের যেটা মিস হয়ে যাচ্ছে বুঝতে, সেটা হচ্ছে হাই স্কোর ইজ নট আ সিগন্যাল অফ গুড কোয়ালিটি। অনেক স্কোর আমি নিয়ে এসেছি, কিন্তু গুড কোয়ালিটি নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের যে এডুকেশন ব্যবস্থা, আজকে সেই এডুকেশন ব্যবস্থা রোট লার্নিং অর্থাৎ মুখস্থ বিদ্যার উপরে দাঁড়িয়ে আছে। আমরা মুখস্থ করে বেরিয়ে যেতে চাইছি। প্রতিটা পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি পেপার লিক হয়ে যাচ্ছে, সমস্যা। আমরা পরীক্ষাতে দেখতে পাচ্ছি চিটিংয়ের অভিযোগ উঠছে। আমরা দেখতে পাচ্ছি ফেভারিটিজম, কেউ কারো জানাশোনা মানুষ তাকে বেশি নাম্বার দিয়ে দিচ্ছেন। এইগুলোর এই কলঙ্ক কালিমা আজকে সব রকম পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সমস্যা। আরও একটা বড় জিনিস যেটা এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আজকের দিনে যারা যুবক যুবতী, তারা কিছু অন্য ধরনের স্বতন্ত্র ট্যালেন্ট বারবার দেখাচ্ছেন। যেমন একটা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি। এটা তো আজ থেকে 5-7-10 বছর আগে আমরা কখনো শুনিনি, কিন্তু আজকে চ্যানেলে ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ড আপ কমেডি কত সুন্দর তারা করছেন। কিংবা জুয়েলারি ডিজাইনিং, কিছু গয়নার নিজস্ব ডিজাইন করে নিজেরা মার্কেটিং করছেন। কিংবা ধরো বিভিন্ন ইউটিউবার আছেন, তারা অসাধারণ ট্রাভেলিং ভিডিও, ফুড ব্লগিং বা আরও বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ভিডিও করছেন। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে যে এই যে গুণগুলো যেগুলো মানুষের মধ্যে আজকে খুব বেশি দেখা যাচ্ছে, তার জন্য কোনো সার্টিফিকেশন কোর্সের ব্যবস্থা নেই। তাদের সেই কোর্সগুলোকে মেন স্ট্রিম করবার ব্যবস্থা নেই। যদি যে মানুষটি খুব ভালো কোনো একটা কাজ করছেন, তাকে একটা সার্টিফিকেট কোর্স করানো যেত বা ওই পার্টিকুলার কোর্সটাকে মান্যতা দেওয়া যেত, তাহলে তিনিও তো আরও 5টা মানুষকে শিখিয়ে তাদেরকে চাকরির বাজারে যোগ্য করে তুলতে পারতেন। কিন্তু এই জিনিসগুলো আজকে কিন্তু আমরা ওভারলুক করে থাকছি। বোঝা গেল? এর পরবর্তীতে আমরা দেখব যে হোয়াট ক্যান বি ডান, মানে এর থেকে ওয়ে আউট কী আছে আমাদের।
ওয়ে আউটের প্রথমেই যেটা আমরা সবসময় আলোচনা করে থাকি সর্ববিষয়, সেটা হচ্ছে ইনক্রিজড জিডিপি স্পেন্ডিং। শিক্ষা খাতে আমাদের জিডিপিটাকে বাড়াতে হবে। আমরা দেখব ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020 সালে এসছে, তারাও বলেছে যে বর্তমানে 1.6% অফ জিডিপি আমরা শিক্ষা খাতে খরচ করি, সেটাকে বাড়িয়ে 6% করার কথা বলা হয়েছে। কিন্তু সেটা তো ঠিক আছে, সেটা আমরা সবসময় বলে থাকি। এছাড়াও যেটা এই আলোচনাতে বারবার উঠে এসেছে, সেটা হচ্ছে আমাদের কোথাও না কোথাও আজকে সময় হয়ে এসেছে যে রিজার্ভেশন পলিসি আমরা রেখেছি এডুকেশন, মানে আমাদের এই নিউজ পেপার বলছে, খবরটাতে লেখা হচ্ছে যে আমাদের যে জাতিগত রিজার্ভেশনের ব্যাপারটা, সেটা কোথাও না কোথাও আমাদের এডুকেশনকে খুব ক্ষতি করে দিচ্ছে। যেমন যদি দেখা যায় যে 1951 সালে আমাদের সংবিধান মান্যতাপ্রাপ্ত প্রায় 1950-এ, তার 1 বছর পর, তখন ভারতবর্ষে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল শুধুমাত্র 18%, অশিক্ষিত মানুষের সংখ্যা তাহলে অলমোস্ট 80-82%। কিংবা সেই সময় 1951 সালে দেখা গেছে যে 80% পপুলেশান ছিল হচ্ছে গরিব বা পুয়ার। সেই সময় আমাদের রিজার্ভেশন পলিসি জরুরি মনে হয়েছিল, তার কারণ একটা লেভেল প্লেইং ফিল্ড, এই যারা পিছিয়ে পড়া জনজাতি, ধরো SC ST, এদের জন্য রিজার্ভেশন পলিসির একটা সমূহ জরুরি দরকার পড়েছিল। কিন্তু তারপর থেকে সেই সময় যখন রিজার্ভেশনটা দেওয়া হয়েছিল, তখন দেওয়া হয়েছিল 10 বছরের জন্য, 1961 সাল পর্যন্ত। কিন্তু আজকে 70 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা দেখছি রিজার্ভেশন পলিসি চলতেই থাকছে। যেমন একটা প্রিমিয়াম ইনস্টিটিউট যদি ধরা যাক ভারত সরকারের এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স, সেখানে আজকে দেখা যাচ্ছে যে SC রিজার্ভেশন দেওয়া রয়েছে 15%। যদি সংখ্যার খাতিরে দেখা যায়, ST রিজার্ভেশন সেখানে এখনও পাওয়া যাচ্ছে ধরো 7.5%। OBC, এই যে রিজার্ভেশনটা, যেটা কিনা 1990-এর দশকে শুরু হয়েছে, তার আগে ছিল না, এই দুটো তো প্রথম থেকেই ছিল। OBC রিজার্ভেশনটা শুরু হয়েছে, সেটা আজকে 27%। কিংবা তারপরে আমরা 2013 সালে ইকোনমিক্যালি উইকার সেকশনের রিজার্ভেশন দেওয়া শুরু করেছি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এনে, সেখানে আমরা 10% রিজার্ভেশন দিচ্ছি। এছাড়া যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যারা আছে, তাদেরও 5% রিজার্ভেশন। দেখা যাচ্ছে এত শতাংশ রিজার্ভেশন দেওয়ার পরেও কি লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা যাচ্ছে এডুকেশন সেক্টরে? যদি যেত, তাহলে আজকে কেন এই স্কিল গ্যাপ? বলা যাচ্ছে যে স্কিল্ড জব আজকে অ্যাভেলেবল, কিন্তু স্কিল্ড ম্যান পাওয়ার নেই যারা সেই জবে ঢুকতে পারেন। তাহলে কেন? তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড হলো না আমাদের রিজার্ভেশন পলিসির মাধ্যমে। তাহলে তো এটা একটা মেরুকরণের রাজনীতির একটা হাতিয়ার হয়ে উঠেছে তাহলে রিজার্ভেশন পলিসি। তাই আমাদের এই আর্টিকেল বলছে কোথাও না কোথাও রিজার্ভেশন পলিসিকে একটা নতুন করে ভাববার সময় এসে গেছে। কোথাও না কোথাও আমাদের পড়াশুনোর যে সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, সেখানে পলিটিক্স খুব বেশি ঢুকে পড়েছে। যেমন দেখবে JNU, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, দিল্লির নামকরা ইউনিভার্সিটি, কিন্তু শুনলেই কোথাও না কোথাও মনে হয় এটা একটা লেফটিস্ট ইউনিভার্সিটি। আমরা যারা জানি, আমরা সবসময় সেটাই মনে করি। বা যাদবপুর, সেটা একটা লেফট লিনিং ইউনিভার্সিটি। তুমি একটা যে কোনো ইনস্টিটিউশনের নাম বলো, মানুষ তার সঙ্গে একটা রাজনীতির রং জুড়ে দেবে। এটা তো আমরা জানি। এটা কেন হয়েছে আজকে সমাজের এই অবস্থা, সেটা somehow it has to be relooked into। আচ্ছা, রিকনসিডারেশন অফ পলিসি অফ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন অফ ফ্যাকাল্টি মেম্বার্স, বলা হচ্ছে শিক্ষক নিয়োগ এবং বদলি প্রক্রিয়ার পরিবর্তন আনা দরকার। আমরা আজকে দেখি যে শিক্ষক যারা আছেন, তারা হয়তো বাড়ির কাছে পোস্টিং পাওয়ার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়ছেন যে তারা শিক্ষা কার্যে, যার জন্য তারা এসেছেন, সেখানে মন দিতে পারছেন না। এবং কিছু ক্ষেত্রে সেটা সত্যিও, কোনো মহিলা যার 2টি সন্তান আছে ছোট, কিন্তু চাইবে না দিনের শেষে বাড়িতে ফিরে তার সন্তানকে কিছু সময় দেওয়ার, বা সেটা একজন পিতার ক্ষেত্রেও ঠিক। এবার তাকে যদি অনেক দূরে একটা বদলি করে রাখা হয় এবং তাকে যদি ঘরের কাছে না দেওয়া হয়, সেটা স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা বিতৃষ্ণা সৃষ্টি করতে পারে। ফলত এখানে একটা পলিসি চেঞ্জের দরকার। এবং সবশেষে এটা বলা হয়েছে যে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এসেছি, স্কিল ইন্ডিয়া বা কুশল ভারত, এই যে স্কিমগুলো, এগুলো আমরা সবই নিয়ে এসেছি। কিন্তু কোথাও না কোথাও আজকে সময় এসেছে টু লুক বিয়ন্ড। মানে শুধু এই ন্যাশনাল এডুকেশন পলিসি চোখ বন্ধ করে ফলো করলেই যে আমাদের আজকের এই আনএমপ্লয়মেন্টের যে সিনারিও, খারাপ অবস্থা, সেটা বদলাবে না। আমাদের তার বিয়ন্ড দেখবারও সময় চলে এসেছে। ল্যান্ড অ্যালটমেন্ট যেভাবে দেওয়া হয় এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে, জমি যেভাবে দেয় সরকার, সেখানেও একটা রিলুক করবার জায়গা চলে এসেছে। কতখানি জমি, কোন জায়গাতে জমি, আশেপাশে তার কেমন পরিবেশ, সব কিছু দেখেই একটা কিন্তু শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ গড়ে তোলা উচিত। আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে যদি একটু সামান্য আলোচনা করি, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা কিনা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আলোচনায় ছিল, সেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন সেখানে বলা হয়েছে গ্রস এনরোলমেন্ট রেশিও বাড়াবার কথা বলা হয়েছে। অর্থাৎ শিক্ষার অঙ্গনে মানুষকে আরও বেশি করে নিয়ে আসতে হবে। যে ছোটো ছোটো শিশুগুলো শিক্ষার আলোকপ্রাপ্ত নয়, তাদেরকেও এনরোল করতে হবে। তাহলে ক্রস এনরোলমেন্ট রেশিও বলা হয়েছে 50% নিয়ে যাওয়া হবে। এরপরে যে একাডেমিক যে কারিকুলাম,
সেখানে ভোকেশনাল ট্রেড কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জায়গা রাখা হয়েছে। ফর এক্সাম্পল, এতদিন আমরা ভাবতাম ক্লাস 1 থেকে 12 পর্যন্ত শুধু পড়াশোনা করতে হবে, কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি নতুনভাবে দেখিয়েছে ভোকেশনাল ট্রেড শেখাবার জরুরি দরকার আছে। ক্লাস 8 পর্যন্ত কোনো ছেলে বা মেয়েকে যদি হাতের কাজ শেখানো যায়, একটি মেয়েকে যে কীভাবে সেলাই করা যেতে পারে, বা কোনো ছেলেকে একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের কাজ যদি শেখানো হয়, বা কোডিং ব্যাপারটা খুব বড় হয়ে উঠে এসেছে। যদি কোডিং শেখানো যায় ছেলে মেয়েকে, তারা বড় হয়ে অ্যাপ ডেভেলপমেন্ট বা আরও বিভিন্ন জায়গায় সেই কোডিংয়ের ব্যবহার করতে পারবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শুধুমাত্র পড়াশুনো নয়, কারো যদি ছবি আঁকতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, কারো যদি স্পোর্টসে পার্টিসিপেট করতে ভালো লাগে, এগুলোকে সবগুলোকে জায়গা দিতে হবে শিক্ষার ক্ষেত্রে, যাতে কিনা হোলিস্টিক ডেভেলপমেন্ট হয়। বোঝা গেল? আরও একটা যেটা পরিবর্তন ন্যাশনাল এডুকেশন পলিসি, আমরা আগে ভাবতাম ক্লাস 1 to 12 এই 12 বছর হচ্ছে স্কুলিং, তারপরে বেরিয়ে কলেজ। কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি এই 12 বছরকে বিভিন্নভাবে ভাগ করে দেখতে শিখিয়েছে। যেমন বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি থেকে ক্লাস 2 পর্যন্ত মানুষের একরকম ডেভেলপমেন্ট হয়, তাকে সেইভাবে গ্রো করতে দেওয়া উচিত। তাহলে 1 থেকে 12 নয়, অঙ্গনওয়াড়ি থেকে, অর্থাৎ প্রি স্কুলিং থেকে, সেই সময় থেকে বাচ্চার উপর নজরদারি দেওয়া উচিত। এবং তারপর ক্লাস 2 অবধি যখন সেই বাচ্চা চলে এলো, তারপর সে যখন 3 to 5 অবধি ক্লাস করবে, সেই 3 বছর তার অন্যরকম কগনিটিভ ডেভেলপমেন্ট হয় চিন্তাধারার ক্ষেত্রে। ফলত সেই সময় তার উপর ফোকাসটা অন্যভাবে দেওয়া উচিত। তার পরবর্তীতে সে যখন ক্লাস 6 থেকে 8-এ যাবে, তখন তাকে একটু অন্যভাবে পড়াশুনো করানো উচিত। তাহলে আশা করি বোঝানো গেল। এইভাবে 12 বছরটাকে ইউনিফর্মলি না দেখে ভেঙে বিভিন্নভাবে দেখাবার, সায়েন্টিফিক্যালি দেখাবার একটা প্রচেষ্টা এর মধ্যে আছে। তারপরে যেটা তোমরা সকলেই জানো, ন্যাশনাল এডুকেশন পলিসি বলেছে যে মাদার টাঙে পড়াশোনা করানো উচিত, মাতৃভাষায়। তাতে একটি বাচ্চার বুঝতে অনেক বেশি সুবিধা হয়। অন্তত ক্লাস 8 পর্যন্ত তাকে মাতৃভাষায় পড়তে দেওয়া হোক। ফ্লেক্সিবল কারিকুলামের কথা বলা হয়েছে, এটা একটা খুব বড় জিনিস ন্যাশনাল এডুকেশন পলিসি বলেছে, যে কারিকুলাম ফ্লেক্সিবল। যেমন আমাদের ধারণা কী ছিল এতদিন পর্যন্ত, ট্র্যাডিশনাল, যে ক্লাস 10 পর্যন্ত যে সবাই একই রকম পড়াশোনা করলো, 11 বা 12-এ দুটো ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে আর্টস, মানে যারা হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল সায়েন্স, এগুলো সোশিওলজি এইসব নিয়ে পড়াশোনা করবে। আরেক দল হচ্ছে সায়েন্স, অর্থাৎ যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করবে। আর আরও যেটা একটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে সমাজ তাদেরকে দাগিয়ে দেয় যে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা বেশি বুদ্ধিমান, প্রখর বুদ্ধিমান, আর যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে তারা হচ্ছে নির্বোধ। আজকে আমাদের এই ন্যাশনাল ইকোনমিক পলিসি দেখিয়েছে, না, এই চিন্তাভাবনা সর্বৈব ভুল। আমাদের কারিকুলাম ফ্লেক্সিবল হওয়া উচিত। এটা কোথায় বলা আছে যে কোনো মানুষ যদি সায়েন্স নিয়ে পড়তে শুরু করেন, 1 বছর বা 2 বছর পর তিনি চাইলেও আর কোনোদিন হিস্ট্রি পড়তে পারবেন না? বা ঠিক উল্টোভাবে, যে মেয়েটি বাংলাতে অনার্স পড়ছে, সে কোনোদিন ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোনো সাবজেক্টকে আর ছুঁয়েও দেখতে পারবে না, বা সে কোনোদিন কোডিং করতে পারবে না, বা সে কোনোদিন কম্পিউটারে ইন্টারেস্ট দেখাতে পারবে না, কম্পিউটার সায়েন্স। এই জিনিস কোথায় লেখা আছে? তো মানুষের সৃষ্টি। আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি ফ্লেক্সিবল কারিকুলামের কথা বলে, যে ডাক্তারি পড়তে পড়তে একটি মানুষের যদি মনে হয় গ্র্যাজুয়েশনে ডাক্তারি পড়তে পড়তে যে না অনেক হয়েছে, এবার আমি আর্টসের মধ্যে যাব, আমি ছবি আঁকা প্র্যাকটিস করব, আমি আর্কিটেকচারের কাজ করব, তিনি করতেই পারেন। আজকে বিদেশের বিখ্যাত ইউনিভার্সিটি এই ফ্লেক্সিবল কারিকুলামকে ব্যবহার করে। ভারতবর্ষের ন্যাশনাল এডুকেশন পলিসি এই কথা বলেছে। তাই এই গেল সংক্ষিপ্ত ব্যাপার। আর এছাড়া যেটা আমরা বলেছি স্কিল ইন্ডিয়া বা কুশল ভারত, এটা কিছুই না, এরা একটা বডি তৈরি করেছে, তার নাম হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এর মাধ্যমে আমাদের যতগুলি লেবার ফোর্সে কর্মক্ষম আমাদের ব্যক্তি আছেন, তাদের বিভিন্নভাবে স্কিল ট্রেনিং দেওয়ার কথা এখানে বলা হয়, ইন শর্ট। আর এই স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম 2015 সালে লঞ্চ করেছিল ভারত সরকার। বোঝা গেল? এবার ফিরে আসি আমাদের খবরে, যেটা আমরা বলছিলাম। খবর বলছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি তো অনেক সুন্দর সুন্দর জিনিস বলেছে, স্কিল ইন্ডিয়াও অনেক সুন্দর সুন্দর জিনিস বলেছে, কিন্তু আজকে কোথাও না কোথাও সময় এসেছে এরও বাইরে ভাবার। মানে আমাদের ভাবনা চিন্তাকে আরও টাইমলি করতে হবে, আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন আমরা এই আলোচনা শুরুর সময় বলেছিলাম যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। আজ থেকে 10 বছরের মধ্যে দেখা যাবে একটা হিউজ স্কেলে মানুষ চাকরি হারাতে শুরু করবে এবং স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের শিকার হবে। তাহলে সেটা তো আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জন্য ভালো হবে না। কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি তো কোথাও না কোথাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেনি, তাহলে তো আমাদেরকে তার বিয়ন্ডেও ভাবতে হবে। বা স্কিল ইন্ডিয়া তো 2015 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেনি, আমাদের এখন সেটাও ভাবার সময় এসছে। অতএব উই হ্যাভ টু বি আহেড অফ আওয়ার টাইম। আশা করি বোঝাতে পারলাম। নাও নেক্সট উইল মুভ টু দি কনক্লুশনে দেখা যাচ্ছে যে রিট্রেনিং, অর্থাৎ পুনরায় ট্রেনিং দেওয়ার খুব জরুরি দরকার হয়ে পড়েছে।
তোমরা যারা খবরের কাগজ পড়ো তারা জানবে ইভেন আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেও কথা বলা হয় যে আইএএস অফিসাররাও বছর মানে সার্ভিস জীবনের একটা পিরিয়ডে গিয়ে তাদেরকেও রিট্রেন করবার একটা অত্যন্ত প্রয়োজন পড়েছে, কারণ তারা এই চাপের মধ্যে কাজ করতে করতে কোথাও না কোথাও হাসতে ভুলে যান, সেন্স অফ হিউমার তাদের হারিয়ে যায়, ফাইলের চাপে তারা মেশিনের মতন হয়ে যায়, তাদেরকে রিট্রেন করতে হবে। ডাব্লিউবিসিএসেও এটা অত্যন্ত বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে, এবং শুধু তাই নয়, সামাজিক ক্ষেত্রেও এটা আজকে একটা বড় জায়গায় দাঁড়িয়েছে। তোমরা এই ট্রেনিংগুলোর নাম শুনে থাকবে, আরপিএল, রেকগনিশন অফ প্রায়ার লার্নিং, অর্থাৎ আগে থেকে তোমরা যা শিখে এসেছো সেটাকে আরেকবার ট্রেন করে মধ্য বয়সে তোমাকে আরেকটুখানি মানে এনার্জাইজ করা, কিংবা ব্রিজ কোর্স, এই কথাগুলো আজকের দিনে খুব চলে। এটা হচ্ছে যে মানুষ যে কাজ করছে তাকে আবার নতুন করে একটু ট্রেন করে দেওয়া, এটার আজকে খুব জরুরি হয়ে পড়েছে আনএমপ্লয়মেন্ট কম করবার জন্য। মানে যে মানুষ হয়তো সার্টিফিকেট নিয়ে এসেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তাকে রিট্রেন করবার প্রয়োজন আছে। তিনি তো দক্ষতা বৃদ্ধি করতে পারেননি, শুধুমাত্র পাশ করে এসেছেন, তাকে তাহলে আবার নতুন দিশা দেখাবার দরকার আছে। নাম্বার 2, কনভার্জেন্স। এই নিউজ পেপার আর্টিকেল যেটা আলোচনা করছি সেখানে একটা খুব সুন্দর জিনিস বলা আছে যে আনএমপ্লয়মেন্ট শুনলেই আমরা এতদিন শুধুমাত্র অর্থমন্ত্রীকে দোষারোপ করতাম, আজকে কোথাও না কোথাও সময় এসছে শিক্ষা মন্ত্রককেও দোষারোপ করবার, কারণ এই দুটো মন্ত্রক মিলেই আমাদের কিন্তু ওভারঅল ইমপ্রুভমেন্ট হবে। তৃতীয়ত, নিট পপুলেশন হচ্ছে একটা এমন ধরনের পপুলেশন যাকে বলা হয় নট ইন এডুকেশান, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং, অর্থাৎ এমন মানুষ যিনি এডুকেশানেও নন, স্কুলিং তার শেষ হয়ে গেছে, বা তিনি অশিক্ষিত, ইলিটারেট, তিনি কোনো রকম এমপ্লয়মেন্টও করছেন না এবং তিনি কোনো রকম দক্ষতা বৃদ্ধির ট্রেনিংও নিচ্ছেন না। এই ধরনের পপুলেশন আজকে ভারতবর্ষে বাড়তে চলেছে এবং সেটা খুব একটা ডেঞ্জারাস জায়গার সৃষ্টি হচ্ছে। আর এক ধরনের ইকোনমি আজকাল খুব বেড়েছে যেটাকে বলা হয় গিগ ইকোনমি। এটা তোমাদের জানা উচিত। গিগ ইকোনমি হচ্ছে নন ট্র্যাডিশনাল এক ধরনের ইকোনমি, যারা কিনা কন্ট্রাকচুয়াল, অর্থাৎ ওলা ড্রাইভার, উবারে যারা কাজ করেন, বা জোম্যাটো বা সুইগিতে যে ছেলে মেয়েগুলি কাজ করছে, বা মলে যে ছেলে মেয়েগুলি কাজ করছে, এরা কিন্তু নন ট্র্যাডিশনাল গিগ ইকোনমিতে কাজ করছেন। এই টার্মটা তোমাদের খুব ভালোভাবে জানা উচিত, গিগ এবং নিট। তোমরা যদি একটা প্রাইভেট অর্গানাইজড সেক্টরের একজন এমপ্লয়ির সাথে গিগ ইকোনমির তুলনা করো, যেমন ধরো টিসিএসে বা সিটিএসে যে ছেলেটি কাজ করছে, যার মাস কাবারি একটা ফিক্সড মাইনে আছে, তাদের সঙ্গে যদি তুমি জোম্যাটো বা সুইগির ছেলেটাকে তুলনা করো, তাহলে তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ আ গিগ ইকোনমি। এরা হচ্ছে কন্ট্রাকচুয়াল, এরা হয়তো ম্যাক্সিমাম 1 মাস 2 মাস 3 মাস করলো, তারপর ছেড়ে দিয়ে অন্য কোনো সেক্টরে চলে গেল। আর আজকে এই গিগ ইকোনমি একটা বড় কন্ট্রিবিউশন জিডিপিতে নিয়ে আসছে, কারণ ম্যাক্সিমাম মানুষ আজকে এই ধরনের ওলা, উবার, জোম্যাটো, সুইগি, মল, এই সমস্ত জায়গাতে কাজ করছেন। কাজে এটাও আজকে আর হেলা ফেলার জায়গাতে নেই। তাহলে শেষ পর্যন্ত আমাদের কনক্লুশনে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি, কনভার্জেন্স অফ ভেরিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, রিট্রেনিং আওয়ার ম্যান পাওয়ার অ্যান্ড লেবার ফোর্স, এবং অ্যাড্রেসিং দিস নিউ ইমার্জিং কনসেপ্টস লাইক গিগ ইকোনমি অ্যান্ড কন্ট্রোলিং দ্য নিট পপুলেশন। এইগুলোর মাধ্যমেই আমরা কিন্তু একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারি। আশা করি বোঝাতে পারলাম। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা পরের দিন আরও একটা সুন্দর আর্টিকেল নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।